বিনম্র আচরণ, সুগভীর পাণ্ডিত্য, অনন্য ব্যক্তিত্বের অধিকারী, নির্লোভ নির্মোহ চরিত্রের দ্যুতিময় মানুষ জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন সৃজনশীল ও মননশীল মানুষ তৈরির কারিগর। সুধীবৃন্দ, জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক স্মরণে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে জ্ঞান তাপস অধ্যাপক আব্দুর রাজ্জাক স্মরণে আলোচনা করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সাইদ ফেরদৌস, প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সম্পাদক জনাব ফিরোজ আহমেদ এবং কথা সাহিত্যিক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব মাহবুব মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করবেন সরকারের যুগ্ম সচিব বাংলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী। আমি এখন আজকের অনুষ্ঠানের সভাপতি, আলোচকবৃন্দ এবং স্বাগত বক্তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে মূল অনুষ্ঠান শুরু করছি। শুধু আমাদের আজকের এই অনুষ্ঠানটি একই সঙ্গে বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সুধীবৃন্দ, প্রথমেই স্বাগত বক্তৃতা প্রদান করবেন বাংলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী। বরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক স্মরণে বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিজ্ঞ আলোচক অধ্যাপক সাইদ ফেরদৌস, উপ উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জনাব ফিরোজ আহমেদ, সম্পাদক দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, এবং জনাব মাহবুব মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত সুপ্রিয় সহকর্মীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি সবাইকে আমার ব্যক্তিগত এবং বাংলা একাডেমির পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি মনীষী আব্দুর রাজ্জাককে এবং তার একই সাথে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতেই একটি বলে নিই। আমি সবসময় এটি বলে থাকি যে শিল্প সাহিত্যের লোক না হওয়ার কারণে যেটি হয়, নতুন যে টপিকটি আসে আমি প্রথমেই দেখি যে তার সম্পর্কে আমি খুব কম জানি, তারপর একটু জানার প্রচেষ্টা, তারপর আপনাদের সামনে দিয়ে একটি কথা বলা। সময় কম থাকে যে কারণে খুব বেশি করে জানবার সুযোগ আমার হয় না। যাই হোক, আমি যেটুকু জেনেছি যে অধ্যাপক আব্দুর রাজ্জাক 1914 সালে অথবা মতান্তরে 1912 সালে, একটি বিতর্ক আছে, 2 বছরের কম বেশি, ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বাবা পুলিশের চাকরি করতেন, যে কারণে তাকে পৈতৃক কারণে, পিতার কারণেই তার সেই একেবারে ছাত্র অবস্থায় শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়েছে এবং থাকতে হয়েছে। এবার তার যখন জন্ম হয় তখন তার বাবার পোস্টিং ছিল পুলিশের
কর্মকর্তা, বাবার পোস্টিং ছিল রংপুরে। এই কারণে একেবারে ছোট বয়সী রংপুর যেতে হয়েছে। রংপুর থেকে তিনি হুগলিতে চলে যান বাবার সাথেই। হুগলিতে পান্ডুয়া জেলার হুগলি জেলার পান্ডুয়া এক মাদ্রাসায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর লেখাপড়া করেন। এরপর সেখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে ওর একটি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন। এভাবে আবার তিনি ঢাকায় ফিরে আসেন। ঢাকায় ফিরে এসে ঢাকার মুসলিম হাই স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। স্কুলের নির্ধারিত ছাত্রাবাস ডাফরিন হোসেনের খুব নামকরা ছাত্র ছিলেন। এখান থেকেই তিনি কৃতিত্বের সাথে ম্যাট্রিকে প্রথম বিভাগে পাশ করেন এবং ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন। ইন্টারমিডিয়েটে তিনি মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে পাশ করেন। তারপরে 1931 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং রাজনীতি বিভাগে ভর্তি হন। সেই সময় অর্থনীতি এবং রাজনীতি বিভাগ সম্ভবত একই সাথে ছিল। 1935 সালে তিনি এখান থেকে পাশ করেন। স্নাতকোত্তর পর্যায়ে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং রাজনীতি বিভাগে তিনি শিক্ষক হিসেবে যোগদান করেন। 1936 সালে যখন এই দুটি বিভাগ পৃথক হয়ে যায়, তখন তিনি রাজনীতি বিভাগে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনি শিক্ষকতা শুরু করেন। এটি গেল তার প্রাথমিক পরিচয়। আরেকটু যেটা আমি দেখেছি যে এই বুদ্ধিজীবীর এই জ্ঞান নিয়ে যারা তপস্যা করেন, সাধনা করেন, তাকেই তো আমরা জ্ঞান তাপস বলি। এরকমই একজন মানুষ ছিলেন তিনি। সর্বদা নিজস্ব একটা ঢঙে কথা বলতেন। ছোটখাটো গলনের এই মানুষটি হাসি মাখা মুখে একেবারে ঢাকাইয়া ভাষায়, কখনো কখনো মনে হতো যে গ্রাম্য ভাষায় কথা বলতেন। ইংরেজি খুব ভালো জানতেন, ভালো বলতে পারতেন, লিখতে পারতেন, কিন্তু বাংলার লেখা, বাংলা বলার উপরে সাংঘাতিক রকমের জোর দিতেন তিনি তার সহকর্মী ছাত্রছাত্রীদেরকে। তার মূল বিষয় ছিল ভার্নাকুলার, অর্থাৎ বাংলায় লেখো, বাংলায় বলো, বাংলা প্রীতি নিজের ভিতরে গড়ে তোলো। সাংবাদিক, আমি এক জায়গায় দেখলাম যে সাংবাদিক হাসানুজ্জামানকে খুব স্নেহ করতেন তিনি। সাংবাদিক হাসানুজ্জামান খুব ভালো ইংরেজি লিখতেন, বলতেন। তার অনুযোগ ছিল হাসানুজ্জামান যেন বাংলায় লেখে এবং বলে। একই সাথে আমি এটুকু দেখেছি, প্রফেসর রেহমান সোহাগ, ডক্টর কামাল হোসেন, তাদের বিদ্যা এবং বেত্তার বিষয়ে তিনি প্রশংসা করেছেন। সাথে সাথে তাদেরকেও বাংলায় লেখার জন্য বলেছেন। এই অনুযোগ তারা রক্ষা করেন। সর্দার ফজলুল করিম বিষয়ে সাংঘাতিক রকমের প্রশংসা করতেন তিনি। বিশেষ করে অ্যারিস্টটল এবং প্লেটো, এই দুটি বিষয় যখন তিনি অনুবাদ করলেন, তখন সাংঘাতিকভাবে প্রফেসর আব্দুর রাজ্জাক খুশি হয়েছিলেন। পোশাকে আকাশেও দেখা যেত যে তিনি একেবারে বাঙালিয়ানা পোশাকে থাকতেন। খদ্দরের পাঞ্জাবি এবং পায়জামা পরতে সবসময় খুব পছন্দ করতেন। সাথে সাথে দেখা যেত লুঙ্গি বা কুর্তাতেও তিনি মাঝে মধ্যে তাকে দেখা গেছে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সাধারণ জীবনযাপন করতেন। ভোলা রোডের লাল দালারের দোতলা বাড়িতে তিনি থাকতেন। চির অকৃতদার এই ব্যক্তিটি। সেখানে ছাত্রছাত্রীদের মিলন মেলা বসতো, সহকর্মীদের মিলন মেলা বসতো। তিনি ছিলেন সেই মিলন মেলার বদ্ধমণি। আলোচনা করতেন, বাংলার উপরে জোর দিতেন, সবাইকে শেখাবার চেষ্টা করতেন, তবে নিজে কিছু লিখতেন না। তিনি সবসময় বলতেন যে আমি নতুন যে জায়গায় যাই, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তার সাংঘাতিক একটা শখ ছিল রান্না করা। নিজে খুব বাজার করতেন এবং রান্না করতেন। তার সহকর্মীরা, তার ছাত্রছাত্রীরা যারা এই ফুলা রোডের বাসায় আসতো, তাদেরকে না খাইয়ে খুব একটা ছাড়তেন না তিনি। অতএব তার এই রান্নার বিষয়ে সবাই খুব প্রশংসা করতেন এবং এই রান্নার বিষয়ে তার বইয়ের ভান্ডার ছিল বিশাল। রান্না সংক্রান্ত বিভিন্ন বই তিনি সারা পৃথিবী থেকে তিনি কালেকশন করে রেখেছিলেন। তিনি বলতেন যে তিনি যখন বাইরে যান, তখন দুটি বিষয় তিনি খোঁজ নেন সে দেশে বা সেই জায়গার। একটি হচ্ছে সেখানকার কাঁচা বাজার কিরকম, আরেকটি হচ্ছে সেখানকার লাইব্রেরিটা কিরকম বা বাজারের লাইব্রেরি কিরকম। একবার তিনি তুরস্কে গেছিলেন। তুরস্কে যেয়ে একটি বইয়ের দোকানে তিনি একটু অনুসন্ধান করে দেখলেন যে সেখানে কমিউনিজম সংক্রান্ত বই প্রতিদিন শতকরা 30-35টি বিক্রি হয়, আবার ইসলাম সংক্রান্ত বইও 30-35টি বিক্রি হয়। তিনি মন্তব্য করছেন, যেখানে এই ধরনের বই বিক্রি হয়, সেই সমাজে যে টেনশন থাকবে, এটি বোঝার জন্য খুব বেশি বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যাপনা করছেন ঠিক সেই সময় তিনি একটি সুযোগ পেলেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে প্রফেসর হ্যারল্ড লাস্কির অধীনে কাজ করার জন্য গবেষণার কাজ পিএইচডি করার একটা সুযোগ পেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে তার ছুটি দিলেন এবং সেই সময় ৫,০০০ টাকা মঞ্জুরি করলেন। তার অভিসন্দর্ভের বিষয় ছিল ভারতীয় রাজনৈতিক দল। লাস্কির সান্নিধ্যে এসে উনি সাংঘাতিক খুশি হয়েছিলেন, একই সাথে কাজ করছিলেন খুব মনোযোগ দিয়ে, দুজনের ভিতরে খুব সখ্যতা গড়ে উঠল। পড়ার খুব অভ্যাস ছিল বলে এই গবেষণার কাজের মধ্য দিয়েই তিনি ডিপ্লোমা ইন লাইব্রেরিয়ানশিপ সমাপ্ত করেন। 1950 সালে প্রফেসর লাস্কি যখন মারা যান তখন উনি খুব মর্মাহত হয়েছিলেন। তিনি এক পর্যায়ে মনে করেছিলেন যে তিনি আর পিএইচডি কমপ্লিট করবেন না। যাই হোক, কর্তৃপক্ষ অধ্যাপক মরিস জোনসকে তার সুপারভাইজার হিসেবে নিযুক্ত করেন, কিন্তু মরিস জোনসের সাথে তার অভিসন্দর্ভের যে বিষয় তার কাঠামো নিয়ে একটু মনোমালিন্য হয়, যে কারণে তিনি একবার মনে করেছিলেন যে তিনি অভিসন্দর্ভ জমা দিবেন না, কিন্তু বন্ধু বান্ধবদের অনুরোধে তিনি শেষ পর্যন্ত অভিসন্দর্ভ জমা দিয়েছিলেন। কিন্তু দেখা গেল পরীক্ষকগণ যারা তারা বললেন যে তার যে অভিসন্দর্ভ জমা দিয়েছেন থিসিসের এই ফুটনোটে সুসংবদ্ধ নয়, এই কারণে এগুলো আবার লিখে পুনরায় জমা দেওয়ার জন্য তিনি বলেছিলেন, তাকে বলা হয়েছিল। এতে তিনি একটু মানসিকভাবে একটু কষ্টের ভিতরে ছিলেন, তার কারণ তার নিজের পাণ্ডিত্য এবং বিদ্যার উপরে সাংঘাতিক রকমের দখল ছিল। এই পরীক্ষকগণের যে মন্তব্য তার সাথে একমত হতে পারেননি, যে কারণে তিনি সেখান থেকে চলে আসেন। 1959 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে ভিজিটিং ফেলো হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানায়। বই পড়া তার ছিল একটা আনন্দের বিষয়। তার বই পড়া কিন্তু আমাদের মতো ছিল বলে আমার কাছে মনে হয়নি। তার কারণ একটি বই যখন তিনি পড়তেন তখন সেই বইয়ের যে সূত্রগুলি থাকতো, সূত্রোক্ত যে বইগুলো দেওয়া থাকতো, সেই বইগুলো তিনি আবার কালেকশন করতেন, সেগুলো পড়তেন। সেইগুলো নেচার বুঝে যে বইটি প্রথমে পড়েছেন সেই বইটিকে বিচার করার জন্য তিনি চেষ্টা করতেন। তাতে তার যেটি হতো, নিরন্তর একটা পড়াশোনা চলতো তার ভিতরে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জ্ঞানার্জন দ্বারা যে আত্মার খাদ্যের সংস্থান হয়, এই মনীষীর জীবনে তার এই কর্মকাণ্ড থেকে আমার কাছে মনে হয়েছে যে এটি সম্ভব এবং সত্যি কথাটা সত্য। ব্যতিক্রমী শিক্ষক ছিলেন তিনি। কোনো সময় ছাত্রদেরকে শুধুমাত্র পাশ করার জন্য পড়তে হবে এরকম কথা বলতেন না। শিক্ষকদের প্রমোশনের জন্য শুধু পড়তে হবে, প্রকাশনা বের করতে হবে এমন কথাও বলতেন না, বরং শুধুমাত্র জ্ঞানার্জন করার জন্য তিনি সবসময় জোর দিতেন। আমাদের ভারতীয় একটি আছে যে আমাদের ঐতিহ্যগতভাবে আমাদের 3 ধরনের অনুসন্ধান, জ্ঞানের অনুসন্ধান। একটি হচ্ছে ভক্তি মার্গ, জ্ঞান মার্গ এবং কর্ম মার্গ। প্রফেসর আব্দুর রাজ্জাক এই কর্ম মার্গের দুঃখিত প্রফেসর আব্দুর রাজ্জাক এই জ্ঞান মার্গের ভক্ত ছিলেন। এই কারণে তিনি নিরন্তর জ্ঞান অর্জনের জন্য সবসময় চেষ্টা করে গেছেন। অবসরের সময় কি করতেন? সাংঘাতিকভাবে অবসরের সময় তিনি তার একটা প্রিয় শখ ছিল, উনি দাবা খেলতেন। এরকমও দেখা যায় যে দাবা খেলতে করে এক ছুটির দিনে সন্ধ্যায় কাজী মোতার হোসেনের তার বাসভবনে খেলতে শুরু করেছেন, রাত্রি কেটে গেছে, সোফায় শুয়ে আছেন, ভোরে উঠে চলে এসেছেন। এরকম কখনো কখনো শিক্ষক লাউঞ্জেও শিক্ষকদের সাথে দাবা খেলেছেন। এরকমই এক সময়ে খুব নিরাবরণ পরিবেশে একটি ছেলে আসলো, তিনি বললেন যে এই ছেলে খুব ভালো অর্থনীতি বোঝে। পরবর্তীকালে দেখা গেল এই ছেলেটি ছিল অমর্ত্য সেন। তার অর্থ হচ্ছে যে সেই সময় যে তার সাথে অমর্ত্য সেনের যোগাযোগ ছিল এটিও খুব ভালো করে বোঝা যায়। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আমার বক্তব্যের একেবারে শেষে চলে আসছি। আমি যেটি বলতে চাচ্ছি তার এই জীবনীটিকে দেখে তা হচ্ছে বর্তমানকালের নতুন প্রজন্মের জন্য আব্দুর রাজ্জাক একজন অনুসরণীয় আদর্শ হতে পারে। তার সুগভীর বিদ্যানুরাগ, নির্মোহ লক্ষ্য, দেশপ্রেম, বুদ্ধির মুক্তি, বিবেকের ও মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়ে যাবার যে প্রত্যয় এবং ভিন্নতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, এই সবই আজকে আমাদের জন্য সাংঘাতিক রকমের শিক্ষণীয় বিষয়। এগুলো আমরা ধারণ করি, তাহলেই আব্দুর রাজ্জাক এবং তার আদর্শকে ধারণ করা হবে, আমরা এগিয়ে যাব, সমাজ এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এতক্ষণ শুনবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
আজকে খুবই একটা ভালো সময় উপস্থিত। প্রফেসর আব্দুর রাজ্জাককে নিয়ে আমরা এখানে বাংলা একাডেমিতে আলোচনা করতে এসেছি এবং বাংলা একাডেমির আয়োজনে এটা হচ্ছে। তো আমাকে এটাতে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই। আর আমি খুব খুশি, কারণ এই ধরনের আলোচনায় আমি খুব বেশি অভ্যস্ত নই। আমরা মাঠের বিতর্কে বেশি অভ্যস্ত, ফলে তাছাড়া হলো যে এই ধরনের আলোচনার জন্য যেরকম পড়াশোনা বা ইত্যাদি দরকার, সেগুলো আমার খুবই কম। তা আমি একটু বিতর্কগুলো করার চেষ্টা করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা নিশ্চয়ই ধৈর্য ধরে শুনবেন, ধৈর্য না ধরলেও সমস্যা নাই। তো আমার আগের বক্তা চমৎকার আলোচনা করেছেন। সেই আলোচনায় আপনারা আব্দুর রাজ্জাকের জীবনের ঘটনাবলী সম্পর্কে, তার জন্ম, মৃত্যু এবং তার বেড়ে ওঠার সময়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। তো আমি বলবো যে এই ধারণাগুলো আমাদের খুব কাজে লাগবে তাকে এখন একটা তর্কের দিক থেকে বিচার করতে গেলে। আমরা যারা ঢাকা শহরের বুদ্ধিবৃত্তি বা এখানে যে বিদ্যুৎ সমাজের বেড়ে ওঠা নিয়ে অনেক সময় সমালোচনা করি এবং নানাভাবে একে কটাক্ষ করি, ছোট করার চেষ্টা করি, তো এটার একটা মূল ভিত্তি হলো যে ঢাকা শহরে, এই শহরের বিকাশ যে ঘটেছে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের পরে, মানে দুইটা কালপর্বে এই শহরের বিকাশ ঘটেছে। বুদ্ধিবৃত্তির জায়গাটা যদি আমরা ধরি, তাহলে 1947-এর পরে এক দফা এই শহরের বিকাশ ঘটেছে এবং 1971 সালের পরে আরেক দফা বিকাশ ঘটেছে। তো 1971 সালের পরে যে বিকাশ, সেই বিকাশের মধ্যে একটা সবসময়ই আমরা খেয়াল করি যে এই পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা বা বাংলাদেশ, এই ভূখণ্ড যে আরো একবার স্বাধীন হয়েছিল 1947-এ, সেই ইতিহাসটা 1971 সালের পরের যে বিদ্যুৎ সমাজ, তারা কিন্তু গুম করে রাখতে চান। তারা বলতে চান যে না, আমরা 1971 সালেই স্বাধীন হয়েছি, এর আগে 47 সালে যে স্বাধীন হয়েছি সেটা তারা লুকিয়ে ফেলতে চান। কারণ আমাদের যে বুদ্ধিবৃত্তিক অঙ্গন, তারা এর যে প্রগতিশীলতা, এর যে ধারা, তারা একটা জিনিস কখনোই স্বীকার করতে চায় না যে আমরা হলো পাকিস্তানের অংশ ছিলাম। আমরা যেটা করি যে ফলে 47 থেকে যে অংশটা, এই অংশটাকে আমরা ছোটখাটো একটা ব্র্যাকেটের মধ্য দিয়ে আমরা সেরে ফেলতে চাই। কিন্তু আমাদের ইতিহাসটা বুঝতে হলে, কারণ আমরা তো পাকিস্তানের যে ঔপনিবেশিক শাসন, সেটার বিরুদ্ধে আবার যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। কিন্তু এটাও সত্যি যে আমরা যাদেরকে নেতা হিসেবে জানি, আমাদের ইতিহাসে যাদেরকে আমরা নেতা হিসেবে স্বীকৃতি দেই, এমনকি আমাদের আজকে যাকে আমরা নিয়ে আলোচনা করছি প্রফেসর আব্দুর রাজ্জাক, তার কথাও যখন ধরি, তখন এটা খুব স্পষ্ট যে তারা পাকিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তান আন্দোলনের একজন নেতা ছিলেন এবং তার নেতা আবুল হাশিম, তিনিও পাকিস্তান আন্দোলনের সপক্ষে সারা বাংলা জুড়ে ক্যাম্পেইন করেছেন। তো এই প্রেক্ষাপটটাকে ছোট আকারে বলছি। কেন বলছি? কারণ হলো যে আমরা যে বুদ্ধিবৃত্তিক সমাজ 47-এর পর পেলাম, 47-এ পাকিস্তানের স্বাধীনতা এবং ভারতের স্বাধীনতার মধ্য দিয়ে যে পুরনো যে ভারতবর্ষ, ব্রিটিশ শাসনের অধীনে যে ভারতবর্ষ ছিল, ছবি তুলেন, আমার হাসবো। আচ্ছা, তো
1947 সালের ভারত এবং পাকিস্তান দুই দেশ বিভক্ত হয়ে যাওয়ার পরে, আমি বিভক্ত না বলে দুই দেশের স্বাধীনতার পরে বলবো, স্বাধীনতার পরে যে দুই দেশের মানুষের মধ্যে যে স্থানান্তর ঘটলো, সেই স্থানান্তর বাংলাদেশে এক ধরনের সংকট তৈরি করলো ঢাকা শহরে, এবং কলকাতায় আরেক ধরনের সংকট তৈরি করলো। কারণ এখানে আমরা বুদ্ধিভিত্তিক সমাজটাকে দেখতে চাইবো, এখান থেকে বাংলাদেশ থেকে, মানে সেই তখনকার পূর্ব পাকিস্তান থেকে বা পূর্ব বাংলা থেকে প্রচুর সংখ্যক শিক্ষক, আইনজীবী এবং বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক তারা হলো কলকাতায় মাইগ্রেট করলেন, তারা কলকাতায় চলে গেলেন। এবং তাদের সংগ্রামটা হলো যে তাদের স্বপ্নের মধ্যে কলকাতা একটা ছিল, কারণ কলকাতা শুধু ভারতের রাজধানী ছিল না, ব্রিটিশদেরও একটা রাজধানী ছিল এবং খুব গুরুত্বপূর্ণ শহর ছিল। ফলে 47-এ যে তরুণ বা তরুণীটি বাংলাদেশের মাদারীপুরে, রংপুরে বা ঢাকায় থাকছিল, তার কাছে কল্পনার একটা শহর বা স্বপ্নের একটা আরাধ্য শহর কলকাতা ছিল। সে সবসময় ছাত্র অবস্থা থেকেই চিন্তা করত যে সে কলকাতায় যাবে। ফলে সেখানে গিয়ে আত্মপ্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামটা তার কাছে কিন্তু অতটা বেদনাদায়ক হয়ে ওঠেনি, যদিও তাকে হলো থাকার জন্য, খাওয়ার জন্য তার পরিবারকে এবং তাকে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু কলকাতায় যখন একটা ছাত্র, একজন শিক্ষক বা একজন সাহিত্যিক গেছেন, আমরা বিস্ময়ের সঙ্গে খেয়াল করি যে ঢাকার পুরানা পল্টনে বুদ্ধদেব বসু থাকতেন এবং তিনি হলো এখানে সেই পল্টন তার কাছে একটা খুব স্মৃতিবাহী একটা জায়গা ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করতেন, কিন্তু সবসময় তার আরাধ্য ছিল যে তিনি কলকাতায় চলে যাবেন এবং কলকাতায় গিয়ে একটা স্থায়ী আবাস গড়ে তুলবেন। বিস্ময়কর ভাবে এরকম যারা ছিলেন তারা অনেকেই কলকাতা গিয়ে কিন্তু আর ঢাকায় ফিরে আসার কোনো চিন্তাও করেননি, তারা সেখানেই পাকাপোক্তভাবে থেকে গেছেন এবং ঢাকার জন্য সামান্য খুবই ক্ষীণ একটা নস্টালজিয়া ছাড়া তাদের মধ্যে আর কিছুই আমরা দেখতে পাইনি। কিন্তু যারা বিপরীত ক্রমে কলকাতা থেকে, বর্ধমান, হুগলি থেকে বাংলাদেশে মানে ঢাকায় যারা মাইগ্রেট করছেন, তাদের মধ্যে কিন্তু আমরা একটা অন্যরকম ব্যাপার দেখতে পাই। তারা দেখতে পাই যে ঢাকাকে, তারা যখন কলকাতা, বর্ধমান বা হুগলি বা দক্ষিণ দিনাজপুর, 24 পরগনায় তারা যখন বসবাস করছেন, একজন তরুণ যখন বেড়ে উঠছেন, তখন কিন্তু তার স্বপ্ন এরকম ছিল, এই দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম, ঢাকায় বসবাসকারী একটা তরুণের মতো তিনিও ভেবেছেন যে তিনি কলকাতায় যাবেন, কলকাতায় গিয়ে উচ্চতর শিক্ষা পড়বেন, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এইটা পড়বেন। কিন্তু যখন এই তরুণটিকে তার বাবা মার সঙ্গে, কারণ এই বাবা মার জেনারেশনকে কিন্তু আমরা পাইনি, আমরা পেয়েছি এই তরুণ যারা, কিশোর তরুণ যারা হলো বাবা মার সঙ্গে বাংলাদেশে মাইগ্রেট করে এলো, সেই তাদেরকে কিন্তু আমরা পেয়েছি, তাদের স্মৃতি, তাদের সাহিত্য এবং তাদের কথাবার্তা কিন্তু এইটার মুখোমুখি আমরা হয়েছি। তো এখন যেটা হয়েছে যে যারা কলকাতা থেকে, হুগলি থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে ঢাকায় চলে এলেন, তারা ঢাকাকে কিভাবে দেখলেন, যে তারা এই শহরটাকে দেখলেন একটা গ্রাম হিসেবে, যেটা কলকাতার সঙ্গে কোনোভাবেই তুলনীয় না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বটে বা কলেজ, অন্যান্য অনেক কিছু আছে, কিন্তু এগুলো হলো কলকাতার কাছে নস্যি, ছোট ছোট সব বিষয়। এখানে কোনো শহর নেই, কোনো শহরের সংস্কৃতি নেই, কোনো সাহিত্য নেই, এরকম একটা পরিস্থিতি যেখানে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম থেকে আসা গ্রামের লোকেরা এই শহরটাকে সবে গড়ে তোলার চেষ্টা করছে 47-এর পরে, সেটাকে শহর বলা যায় না। ফলে আমরা এই যে মাইগ্রেটেড যে পপুলেশন পেলাম, যারা আসলে এখানকার যে গ্রামীণ সমাজ থেকে আসা যে পপুলেশন, তার চেয়ে একটু অগ্রসর, মানে তারাই কলকাতার, পশ্চিমবঙ্গ, কলকাতা ইত্যাদি জায়গা থেকে এসেছে এবং একটু মানে তথাকথিত উন্নত সংস্কৃতিটাকে বহন করে নিয়ে ঢাকায় এসেছে।
তারা এসে কিন্তু এখানে একটা নতুন শহরের বা নগরের সাহিত্য এবং শিল্পের একটা রূপকল্প তারা এখানকার গ্রাম থেকে আসা প্রায় শিক্ষিত বা শিক্ষিত মানুষদের সামনে উপস্থাপন করলো। ফলে আমাদের যে 40-এর দশকে যারা মাইগ্রেট করে এলো, যারা 50-এর দশকে এলো, 60-এর দশকেও আসছে কিছু কিছু, তারা যে এখানে শিল্প সাহিত্যের যে চেহারাটা নির্মাণ করতে চাইলেন বা শহরের যে চেহারাটা নির্মাণ করতে চাইলেন, সেটা হলো আরেকটা কলকাতা এখানে তৈরি করার চেষ্টা করলেন। এটা আমি বলছি বেশ কিছু আত্মজীবনী পড়ার একটা অভিজ্ঞতা থেকে। সেখানে আমি দেখেছি যে একজন ব্যক্তি, নাম এখানে বলতে চাই না, এবং অনেকেই আছেন, একজনকে দোষারোপ করে লাভ নেই। ধরেন একজন ব্যক্তি, তিনি একজন বড় বুদ্ধিজীবী, সঙ্গীতজ্ঞ, তিনি কলকাতা থেকে এসেছেন যখন তার বয়স খুবই কম, কিশোর। তিনি যখন এই ট্রেনটা শিয়ালদাহ স্টেশন থেকে শেষবারের মতো ছেড়ে দিচ্ছে, তিনি আত্মস্মৃতিতে লিখছেন যে আমি হলো যখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে আমার বুকটা হাহাকার করে উঠছে, খাঁখা করে উঠছে। আমার কাছে মনে হচ্ছে যে এই যে কলকাতার যে সেই কি একটা মিষ্টান্ন জাতীয় জিনিস, আইসক্রিম বা লেমন জুস, হ্যাঁ, এইটা আমি আর খেতে পারবো না। তো তারপরে পরের জীবনটা তার, মানে সেই সময় তার বয়স কত ছিল, 16, 18 বা এরকম, বা আরো কম। এরপর পুরো জীবনটা তার ঢাকায় কাটছে, কিন্তু তার আত্মজীবনীর মধ্যে কলকাতাটাই প্রধান। বা আরো একজন কথা সাহিত্যিকের কথা, তার আত্মজীবনী 3 খণ্ড আমি পড়তে পড়তে দেখলাম যে তার এই আত্মজীবনীর মধ্যে সিংহভাগ কলকাতার। কিংবা ধরেন একজন কথা সাহিত্যিক, তিনি কি বলে ত্রিপুরা বা এই এলাকার, আমি একটু অপরিচিত করে তোলার চেষ্টা করছি, কারণ এগুলো গীবত, মারা গেছেন যারা, তাদের সম্পর্কে এরকম করে বলতে হয় না। তো তিনি পুরো যে আত্মজীবনী 3 খণ্ড 4 খণ্ড, সেটা হলো শৈশবের গল্প লিখছেন। মানে ওই যে একটা অবসেশন, কলকাতা কেন্দ্রিক যে অবসেশন, সেটা কাটিয়ে উনি বাংলাদেশে ঢুকতে পারছেন না। আমরা 40s-এর, আমি নাম ধরে ধরে আত্মজীবনী কোট করে করে অসংখ্য উদাহরণ দিতে পারবো, যে এই যে কলকাতা থেকে মাইগ্রেটেড হওয়া যে একটা বড় জেনারেশন, যারা শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, কথা সাহিত্যিক, তারা জীবনের 90 বছর, 80 বছর, 70 বছর বাংলাদেশে থেকেও, ঢাকায় থেকেও, ঢাকাটা তাদের সাহিত্যে, মানে তাদের অবচেতনে কোনো জায়গা করে নিতে পারেনি। তাদের অবচেতনে সবসময় কলকাতা ছিল, এবং ঢাকায় তারা এসে একটা কলকাতা নির্মাণের চেষ্টাই করেছেন। তো বাংলা ভাষা, যেমন আমরা আজকে যে ভাষায় কথা বলছি, যে এই প্রশ্নটা উঠেছিল যে ঢাকা, পাকিস্তান স্বাধীন হলো, ঢাকা হলো পূর্ব পাকিস্তানের রাজধানী, এই শহরে মান ভাষা কি হবে? তখন কিন্তু আমাদের বুদ্ধিজীবী যারা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন, তারা কিন্তু এক বাক্যে বলেছেন যে না, আমরা কলকাতার ভাষাটাকেই অনুসরণ করব। এখানের এই যে গ্রাম্য ভাষা, সেই ভাষা থেকে নতুন কোনো ভাষা তৈরি হবে না। কলকাতার সাহিত্যকেই মান ধরবো, কলকাতার সাহিত্যকেই আমরা ধরবো যে তার মতো করে হতে হবে। ফলে আমরা দেখবো যে 50-এর দশকে যখন বাংলাদেশে, ঢাকায় নতুন কবিতার উত্থান ঘটছে, তখন কিন্তু তারা 30-এর দশককে অনুসরণ করছে। তারা বলছে যে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় 3টা কবিতা ছাপা হলে তিনি ঢাকায় কিন্তু কবি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, বা কলকাতায় গিয়ে একটা সমাদর পেলেই তিনি কিন্তু ঢাকায় একজন সাহিত্যিক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন। এটা হলো যে একটা, আজ পর্যন্ত এই লেগাসিটা আমরা বহন করে চলেছি, যে আমরা হলো কলকাতার অনুসারী, তাদের ছোট ভাই, বা এরকম একটা পরিস্থিতি আমাদের শিল্প সাহিত্য এবং নগর সংস্কৃতিতেও, নাটকে, সর্বত্রই। এখন কেন প্রফেসর আব্দুর রাজ্জাক প্রসঙ্গে এই কথাগুলো বললাম? কারণ
এই যে ন্যারেটিভ মাইগ্রেটেড, আমি তাদেরকে অনেক সময় বলি ব্যক্তিগত আলোচনায় যে আমরা যেমন জানি যে যারা পাকিস্তান আন্দোলনের সময় বিহার থেকে বা এরকম ভারতের উর্দু ভাষী এলাকা থেকে বাংলাদেশে মাইগ্রেট করে এসেছিলেন, তারা কিন্তু পাকিস্তান থেকে আসেননি। তাদেরকে আমরা কিন্তু বলি আটকে পড়া পাকিস্তানি। কারণ হলো তারা উর্দু ভাষী। আমাদের সাইকির মধ্যে আমরা ধরে নিয়েছি যে যারা উর্দু ভাষী তারাই পাকিস্তানি, কিন্তু তারা হলো আসলে বিহার থেকে এসেছেন। বেশিরভাগই আমাদের এখানে যারা মাইগ্রেটেড উর্দু ভাষী তারা বিহার থেকে এসেছেন। এবং আপনারা জানেন যাকে আমরা মুক্তিযুদ্ধের মানে আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবে জানি, শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু পাকিস্তান আন্দোলনের সময় বিহারে, ঝাড়খণ্ডে নানান জনসভা করে করে এই উর্দু ভাষীদেরকে বলেছিলেন যে পাকিস্তান মুসলমানদের একটি দেশ হতে যাচ্ছে, আপনারা বাংলাদেশে চলে আসেন, পূর্ববাংলায় চলে আসেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু দেখেন আমরা তাদেরকে এখন উর্দু ভাষী মানে আটকে পড়া পাকিস্তানি হিসেবে একটা ক্যাম্পের মধ্যে বন্দি করে রেখেছি। কিন্তু যারা কলকাতা থেকে মাইগ্রেটেড হয়ে বাংলাদেশে এসেছিল তাদেরকে কিন্তু আমরা কোথাও আটকায় রাখতে পারিনি, তারা ছড়িয়ে গেছে এবং আমাদের মাথার মধ্যে বসবাস করে। মূলত তারাই রুল করে, আমাদের বুদ্ধিবৃত্তির যে ধরন সেটা তারা প্রতিষ্ঠিত করে দিয়েছে। তো তারা, আমার কথা হলো যে তারা হলো আটকে পড়া বাঙালি। মানে তারা এখানে এমন একটা উপনিবেশ, একটা কলকাতা থেকে একটা স্যাটেলাইট নিয়ে এসে এখানে একটা কলকাতার স্যাটেলাইট তৈরি করেছেন, যেটা আমাদের বুদ্ধিবৃত্তি জগতের মূল সংকট। এখানে রাজ্জাকের প্রসঙ্গে আসি, কারণ না হলে বক্তৃতা দীর্ঘ হয়ে যাবে, ওনারা আমাকে তাড়া দেবে, ফলে আমি আর বাকিটা বলতে পারবো না। তো সেটা হলো যে এই যে রূপকল্প, কলকাতার আদর্শে ঢাকাকে গড়ে তোলা, ঢাকার বুদ্ধিবৃত্তিকে নির্মাণ করা, ভাষাকে নির্মাণ করা, সাহিত্যকে নির্মাণ করার যে একটা সচেতন এবং অবচেতন প্রকল্প এখানে দীর্ঘদিন ধরে চলে আসছিল, এইটার কাউন্টার ন্যারেটিভটা আসলে আমরা সবচেয়ে বেশি বুঝতে পারবো যদি আমরা প্রফেসর আব্দুর রাজ্জাককে বুঝি। এখানে আপনারা উনি যে বক্তব্য দিলেন সেখানে দেখেছেন যে মানে অন্যান্য বুদ্ধিজীবী, আপনারা যে বুদ্ধিজীবীর নামই বলবেন 40-এর দশকের বা 50-এর দশকের, তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি মাইগ্রেটেড অথবা জীবনের বড় একটা অংশ কলকাতায় কাটিয়েছেন। মানে আপনারা নিজেরা মনে মনে হিসাব করলেই পাবেন। একমাত্র প্রফেসর আব্দুর রাজ্জাককেই আপনারা পাবেন যিনি হলো ঢাকার এবং ঢাকার উপকণ্ঠে যেটাকে আমরা বলি কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, সেখানকার অধিবাসী, এবং তিনি একই সঙ্গে খুবই ট্যালেন্টেড এবং খুবই উচ্চশিক্ষিত, বাইরে পড়াশোনা করার একটা ইয়ে আছে তার, এবং তিনি হলো খুব প্রসিদ্ধ, এবং তিনি খুব মানে অবশ্যই অনেক চালাক ছিলেন বা প্রতিভাবান ছিলেন। না হলে এই যে কলকাতা অধ্যুষিত যে বিদ্যুৎ সমাজ, সেই বিদ্যুৎ সমাজের মধ্যে এরকম একটা প্রভাব বিস্তার করা এবং সেটাকে নিজেকে এস্টাবলিশ করা খুব কঠিন। যেমন প্রফেসর আব্দুর রাজ্জাকের কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জানতাম না, আমরা যারা পড়াশোনার প্রতি আগ্রহী তারা জানতাম না, কারণ তিনি হলো মূলত এখানকার ঢাকার যে তরুণ বিদ্যুৎ সমাজ, তিনি কিন্তু দেখেন যখন দেশভাগ হচ্ছে তখন তিনি একদম মানে পরিণত বয়স্ক, এবং পরে পরবর্তী সমস্ত ঘটনাক্রমের সঙ্গে তিনি নানাভাবে জড়িত, এবং স্বাধীনতা যুদ্ধ, তারপরে সেই আইয়ুব খানের সাথে আলোচনা, ইয়াহিয়া খানের দ্বারা অন্তরীণ হয়, ইত্যাদি ইত্যাদি ঘটনার সঙ্গে উনি জড়িত। কিন্তু ওনার সবচেয়ে বড় ইন্টারভেনশনটা হলো তিনি প্রথম যেটাকে আমরা আজকে বাঙালি মুসলমান আইডেন্টিটি হিসেবে বলি বুদ্ধিভিত্তিক জগতে, সেটার সেই প্রকল্পটা, রূপকল্পটা তার মাধ্যমে কিন্তু সামনে এসেছিল। তিনি কোনো লেখেননি, যে লেখাগুলো লিখেছেন সেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় নাই, বিশেষ করে যে ভারতের রাজনৈতিক দলগুলো নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে না, কিন্তু ওনার যে কথাবার্তা আমরা ওনার শিষ্যদের মাধ্যমে পাই, যেমন সবচেয়ে সবার আগে তো এসেছেন খুব সম্ভবত
সরদার ফজলুল করিমের যে ইন্টারভিউ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৎকালীন বঙ্গীয় সমাজ পূর্ববঙ্গীয় সমাজ, তো সেখানে আমরা দেখতে পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন ওই সময়ের সমাজ, ওই সময় পুরন ঢাকা, এখানকার অধিবাসী তারা শিক্ষার প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করছে এগুলো। কিন্তু ওটার মধ্য দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পেলাম যে এক ধরনের বাঙালি মুসলমান রূপকল্পটা নতুন ধরনের এটা, এবং ওনার লাইফস্টাইল এবং আড্ডা এবং শিষ্যদেরকে প্রভাবিত করার যে উপায়, সবকিছু মিলিয়ে এই রূপকল্পটা তিনি গড়ে তুলছেন। এবং সরদার ফজলুল করিম অনেকটা সেকুলার, ফলে তার ওখানে খুব বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিষয়গুলো, ঘটনাবলী সম্পর্কে আমরা স্পষ্ট হতে পারি। এমনকি ধরেন হুমায়ুন আজাদ তার যে একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন, সেটার ভূমিকা এবং সাক্ষাৎকার, সেখানে আব্দুর রাজ্জাকের ব্যক্তি, আব্দুর রাজ্জাককে তার মধ্যে যে প্যাশনেট এক ধরনের নিঃসঙ্গতা এবং কবিত্ব, সেই জিনিসগুলো কিন্তু ওখানে পাওয়া যায়। এবং তাকে মানে খুব ইন্টারেস্টিং মানুষ ছিলেন এবং খুবই আকৃষ্ট করতে পারতেন, তার মধ্যে ওই জিনিসটা অন্যকে প্রভাবিত করতে পারতেন, এরকম একটা ব্যক্তিত্ব হুমায়ুন আজাদের সেই সাক্ষাৎকারের মধ্যে কিন্তু আমরা পাই। বা পরবর্তীতে যখন সলিমুল্লাহ খানের যে ভূমিকা বা কথাবার্তা, সেটার মধ্যে একটা আমার কাছে মনে হচ্ছে যে সলিমুল্লাহ খানের পাণ্ডিত্য এখানে একটু তার বিচারের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ সলিমুল্লাহ খানের সব লেখাতেই একটা পাণ্ডিত্যের মানে প্রতিযোগিতা, যাকে নিয়ে লিখছেন তার সঙ্গেও একটা পাণ্ডিত্যের প্রতিযোগিতা দেখা যায়, যেটা আমার কাছে মনে হয় যে এটা একটু ডিস্টার্বিং হতে পারে পাঠকের জন্য, আমার জন্য হয় অনেক সময়। কিন্তু আব্দুর রাজ্জাককে আমরা মানে আব্দুর রাজ্জাকের একটা পূর্ণাঙ্গ রূপ আমরা সেই পাই হলো আহমদ ছফার মধ্যে, যেটা হলো যদ্যপি আমার গুরু। কিন্তু যদ্যপি আমার গুরু শুধু নয়, আমার যেটা ধারণা যে আব্দুর রাজ্জাকের সবচেয়ে বড় বুদ্ধিভিত্তিক ইন্টারভেনশন ছিল যে আহমদ ছফাকে প্রভাবিত করা, এবং তার মধ্য দিয়ে বাঙালি মুসলমান কথাটা অনেক সময় অনেক আগে আমরা পেয়েছি যে এরকম একটা ধারণা গড়ে উঠতে পারে, সেটা আমরা পেয়েছি। কিন্তু এই জিনিসটা আসলে কি, এটা যে কলকাতার যে আধিপত্য এবং ঢাকাকে কলকাতা বানিয়ে তোলার যে চেষ্টা, সেটার বিপক্ষে একটা বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে এবং সেটা নতুন ভাবে দাঁড়াতে পারে, এই জিনিসটা আমার একটা ধারণা। আমি যেহেতু কথা সাহিত্যিক, কল্পনা প্রবণ, আমার ধারণা যে আহমদ ছফার মধ্যে প্রফেসর আব্দুর রাজ্জাক কোনো না কোনো ভাবে সঞ্চারিত করতে পেরেছিলেন। ফলে আহমদ ছফার সেই আমরা যেমন তার যদ্যপি আমার গুরুর মধ্যে প্রফেসর রাজ্জাককে একটা পূর্ণাঙ্গ রূপে হাজির দেখতে পাই, এবং তিনি আসলে কি বলছেন আমাদের সংস্কৃতি সম্পর্কে, কিভাবে চ্যালেঞ্জ করছেন, কিভাবে তিনি নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করছেন, এবং তার এই লুঙ্গি পরা, ঢাকাইয়া ভাষায় কথা বলা, সমস্ত কিছুর মধ্য দিয়ে তিনি একটা নতুন ধারণা আমাদের সামনে উপস্থিত করতে পারলেন, যেটাকে আমার কাছে মনে হয় যে তারও আগে আহমদ ছফা যখন বাঙালি মুসলমানের মন লেখেন, তখন প্রফেসর রাজ্জাকের আইডিয়াগুলো সম্ভবত তাকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করেছিল। হয়তো আমরা রেফারেন্স খুঁজলে পাবো, কিন্তু এই মুহূর্তে আমি সেরকম রেফারেন্স দিতে পারছি না। তো আমার কাছে যেটা মনে হয় আজকে প্রফেসর রাজ্জাকের এই যে ধোঁয়াশা ব্যাপার, কারণ তার লেখায় এর কোনো আভাস নাই, তার কথাবার্তা এবং কথাগুলো উনি প্রফেসর আব্দুর রাজ্জাক বলেছিলেন কি বলেননি তার কোনো প্রমাণ নাই, কারণ তার অধিকাংশ শিষ্যই যারা তার দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে বলে আমরা শুনেছি, যারা এলিট, তারা তার উপর লেখেননি, বরং যারা তুলনামূলকভাবে এলিট নন এলিট, তারাই তার উপরে লিখেছেন, এবং তাদের মাধ্যমেই আমরা আব্দুর রাজ্জাককে চিনেছি। এবং তার যে চেহারাটা দাঁড়িয়েছে, সেই চেহারা দেখে, সেই চেহারা অনুমান করে আমরা বুঝতে পারি যে এটা হলো এই আব্দুর রাজ্জাক একটা নতুন ফিগার, এবং এই ফিগারটা হলো কলকাতার যে ফিগারগুলো বড় বড় মহিরুহ, তার বিপরীতে একটা ঢাকার বাংলাদেশি একটা নতুন ফিগার, যেই চরিত্রটা একটা বুদ্ধিভিত্তিক চরিত্র, এবং তার পরবর্তী প্রজন্মগুলোর মধ্যে তিনি আরেকটা
মানে একটা আন্দোলন, বুদ্ধিভিত্তিক আন্দোলন বা আলোড়ন সৃষ্টি করে যেতে পেরেছিলেন, এবং সেটা হলো নতুন ঢাকার একটা নতুন রূপকল্প আমাদের সামনে হাজির করছে, এবং সেটা আমাদেরকে বুদ্ধিভিত্তিক ভাবে একটা নতুন দিশা দিচ্ছে। এটা আমার কাছে মনে হয় যে প্রফেসর রাজ্জাকের সবচেয়ে বড় অবদান। এবং কোনো লেখা না লিখে, এবং আমাদের পক্ষে তার বক্তৃতা শোনা সম্ভব না, বক্তৃতার স্মৃতি হয়তো আমরা শুনতে পারবো, কোনো লেখা না লিখে এরকম একটা বড় প্রভাব তিনি সৃষ্টি করতে পেরেছেন। এবং এজন্য আমি বিশেষত সরদার ফজলুল করিম এবং সবচেয়ে বেশি আহমদ ছফাকে একটা ক্রেডিট দেই। তো এরকম মানে গোপন অনেক কথা আপনাদের সামনে বললাম, আপনারা কাউকে বলবেন না, কারণ এটা খুব বিপজ্জনক। কারণ যখনই কলকাতার বুদ্ধিজীবীরা, কলকাতা কেন্দ্রিক, কলকাতা প্রভাবিত বুদ্ধিজীবীরা এই বিষয়গুলো শুনে, জানে, তারা কিন্তু এটাকে একটা ষড়যন্ত্র হিসেবে, নানা রকমের ইসলামাইজেশনের প্রকল্প হিসেবে দেখে, এবং আপনাকে কিন্তু চাপ দিয়ে তারা হলো এক ঘরে করে ফেলবে। ফলে এটা একটা ক্লোজ ডোর মিটিং, হ্যাঁ, আমরা নিজেদের মধ্যেই আলোচনা রাখবো। তো আপনাদের অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আলোচনা করবেন লেখক, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল এর সম্পাদক জনাব ফিরোজ আহমেদ। সুধীবৃন্দ, জনাব ফিরোজ আহমেদ। অধ্যাপক আব্দুর রাজ্জাক স্মরণে আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, আর বাংলা একাডেমিকে বিশেষভাবে ধন্যবাদ এরকম একটা আয়োজনে আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। রাজ্জাক সাহেব সম্পর্কে যে একটা স্মারকগ্রন্থ আছে, ওই স্মারকগ্রন্থটার মধ্যে রাজ্জাক সাহেবকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ কিভাবে দেখেছেন তার একটা মানে বর্ণনা আপনারা পাবেন। এই যে যেমন রান্না করতেন, যেমন হচ্ছে রাজনীতি নিয়ে ভাবতেন, অর্থনীতি নিয়ে ভাবতেন, সূক্ষ্ম সব পর্যবেক্ষণ মানুষটার ছিল। তো রাজ্জাক সাহেবের কাছে দেখবেন যে ঢাকার ওই সময়কার প্রায় সব ধরনের মানুষরা যেতেন, যাদেরকে আমরা বলি উদারনীতিবাদী, কিংবা যারা হচ্ছে একটু কোনো না কোনোভাবে চরমপন্থী, সব ধরনের মানুষ তার কাছে নানান রকম বুদ্ধিভিত্তিক সমর্থন কিংবা প্রশ্রয় পেতেন, কিংবা বহু ক্ষেত্রে বলা উচিত যে চিন্তা সূত্র পেতেন। এই ব্যাপারটা কিন্তু তার চরিত্রের একটা গুরুত্বপূর্ণ দিক। এবং ওই স্মারকগ্রন্থে দেখবেন যে বদরুদ্দিন ওমর রাজ্জাক সাহেব সম্পর্কে বলছেন যে তিনি প্রকৃতির মতো। উনি মারা যাওয়ার পরে বক্তৃতাতে বদরুদ্দিন ওমর, আমি যদি ভুল শুনে না থাকি, বলেছিলেন বটবৃক্ষের মতো, আর স্মারকগ্রন্থটাতে বলা হচ্ছে প্রকৃতির মতো। এই বটবৃক্ষ বা প্রকৃতির মতো কথাটার তাৎপর্য হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক প্রবণতার মানুষ তার কাছে যেতেন, এবং তার কাছ থেকে যাকে বলেছে যে পার্থিব নানান সাহায্যের কথা আমরা জানি, কিন্তু আমাদের আগ্রহটা তার বুদ্ধিবৃত্তিক যে কাজ, তার সাথে আলোচনা করে তারা যে চিন্তাগুলো পেতেন সেদিকেই। তো রাজ্জাক সাহেবের যে লেখাগুলো আমরা পাই, কিংবা তাকে নিয়ে অন্যদের যে স্মৃতি কথাগুলো আমরা পাই, সেটাতে আমার কাছে রাজ্জাক সাহেবের দুটো প্রধান দিক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে অধ্যাপক আব্দুর রাজ্জাক, যিনি ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল হয়ে বাংলাদেশের প্রায় ৮০ দশক মতো খুব গুরুত্বপূর্ণ নানান ভূমিকা পালন করেছেন রাষ্ট্রবিজ্ঞান চর্চার বা চিন্তার ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে, যেটার কথা মাহবুব বিশেষভাবে উল্লেখ করেছেন, মাহবুবের বক্তৃতাটা অনেক কঠিন, কারণটা নিশ্চয়ই আপনারা একটু পরে বুঝবেন। তো রাজ্জাক সাহেবের আরেকটা যে বিষয়টা গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে দিকটা, সেটা হচ্ছে যে 19 শতকে, বিশেষ 18 শতকের শেষ দিক থেকে শুরু করে 19 শতকে যে ভদ্রলোক শ্রেণীর রাজনীতি বিকশিত হওয়া শুরু করলো, হিন্দু মধ্যবিত্ত এবং মুসলমান মধ্যবিত্ত, তাদের প্রতিযোগিতা, তাদের অন্তর্দ্বন্দ্ব, এবং নতুন যে মুসলমান মধ্যবিত্ত বিকশিত হচ্ছে হিন্দু মধ্যবিত্তের পরে, এই ভারতবর্ষের রাজনীতি এবং অর্থনীতিতে তাদের জায়গা কি হবে সেটা নিয়ে একটা নতুন টেনশন, একটা উদ্বেগ, সেটাকে কিভাবে সামাল দেওয়া হবে, সেইটা যে রাজনীতির মোড় পরিবর্তন করছে, সংস্কৃতিতে পরিবর্তন আছে, এই বিষয়গুলো নিয়ে রাজ্জাক সাহেবের অনেকগুলো পর্যবেক্ষণ, অন্তর্দৃষ্টি, সব জায়গায় যদি একমত নাও হন, সেটার শক্তিমত্তা যে কাউকে অভিভূত করবে।
রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে রাজ্জাক সাহেবের যে চিন্তাগুলো, আমার ধারণা যে এখানে উপস্থিত প্রায় সকলেই কম বেশি তার সাথে একমত হবেন যে তার চিন্তার অনন্যতা এবং অন্যতম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তিনি তৈরি করে দিচ্ছেন বহু ক্ষেত্রে। তার যে পিএইচডি থিসিস, আমার সাথে সাইদ ফেরদৌস ভাইয়ের একটা আগে থেকে একটা ষড়যন্ত্র হয়েছে, মত হয়েছে যে সাইদ ভাই প্রধানত তার বইটা নিয়ে আলাপ করবে, আমি এই বইয়ের বাইরে অন্যান্য নানান বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব। তারপরও তার পিএইচডি থিসিস নিয়ে আমি একটা জিনিস না বলে পারছি না, যে সম্ভবত এটাই প্রথম একটা কাজ যেটাতে, বা বাংলাদেশের এর আগে কারো কাজের কথা আমি জানি না, যেটাতে ঔপনিবেশিক আমলে আমলাতন্ত্রের গুরুত্ব কি ছিল এইটা অন্য কারো কাজে আসলে এইভাবে আমি গুরুত্ব নিয়ে দেখতে দেখিনি। আমি ভারতবর্ষের রাজনীতির মোড় পরিবর্তন নিয়ে বদরুদ্দিন ওমরের কাজ দেখেন, সিরাজখান চৌধুরীর কাজ দেখেন, বাংলাদেশে যেগুলো খুব জনপ্রিয়, কিংবা ভারতে অনেকে কাজ করছেন, বিনয় ঘোষ থেকে শুরু করে বহু মানুষ, কিন্তু আমলাতন্ত্রের এই পর্যালোচনা এবং রাজ্জাক সাহেবের কথা যদি সত্য হয়, ভারতবর্ষের রাজনীতি, যে কারণে উনি বলছেন যে এই বইটা আসলে যেটা সলিমুল্লাহ খান খুব সঠিকভাবে বলেছেন, যে বইটার নাম পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া না হয়ে, মানে ভারতের রাজনৈতিক দল না হয়ে ভারতের রাজনৈতিক দল কেন নাই সেটাও হতে পারত এই উপনিবেশিক আমলে। কারণ হচ্ছে ওনার বক্তব্যটা সংক্ষেপে বললে এটা দাঁড়ায় যে ভারতবর্ষের রাজনীতিকে, তার অর্থনীতিকে এবং তার সমগ্র, যেটাকে আমরা পলিটিক্যাল ইকোনমি বলি, রাজনৈতিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে তার আমলাতন্ত্র, হোম গভর্নমেন্ট বলে যেটাকে আমরা বুঝি, যে ইংল্যান্ডে যে পার্লামেন্ট, সেটার একটা সর্বময় কর্তৃত্ব ভারত সরকারের উপরে, উপনিবেশিক ভারত সরকারের উপরে ছিল, কিন্তু কার্যত তারা অনেকখানি স্বাধীনভাবে এবং নিজেদের স্বার্থ অনুযায়ী ভারতবর্ষকে তারা নিয়ন্ত্রণ করত। এবং এই যে নিয়ন্ত্রণের যে প্রকৃতি আমাদের সামনে তিনি তুলে ধরেছেন, এইটার চিত্রটা অভূতপূর্ব এবং আজকের দিনে পর্যন্ত একই রকম ভাবে শক্তিশালী। আমি সংক্ষেপে শুধু এই অংশটা সাইদ ভাইয়ের কাছ থেকে কিছুটা কেড়ে নেই, কারণ আমার আলোচনাটার জন্য এটা গুরুত্বপূর্ণ। সাইদ ভাই বইটার বাকি অংশগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আলোচনা করবেন। এই যে আমলাতন্ত্রের যে বিকাশ নিয়ে আলাপ করছেন, উনি বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন, যে যখন ভারতবর্ষের রেল লাইন স্থাপনের সিদ্ধান্তটা হচ্ছে, তখন যিনি ফিনান্স করবেন, যিনি অর্থলগ্নি করবেন, তিনি ভাবছেন তার লাভের কথা, যিনি কাঁচামাল রপ্তানি করবেন তিনি ভাবছেন তার ব্যবসায়িক স্বার্থের কথা, কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য কিন্তু এই যারা বিনিয়োগ করবে কিংবা যারা কাঁচামাল আমদানি রপ্তানি করবে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে, কিন্তু তাদের স্বার্থ আসলে এক নম্বর ছিল না। এক নম্বর ছিল যারা এই ভারতবর্ষ জুড়ে একটা আমলাতন্ত্র পরিচালনা করবে, তাদের এই কাঠামোগত নিয়ন্ত্রণের কথা, যে আরো সহজভাবে, আরো কার্যকরভাবে ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করা যাবে। এইরকম অনেকগুলো উদাহরণ তিনি দেখিয়েছেন। এবং তিনি বলছেন যে ভারতবর্ষে যে রাজনৈতিক দল নাই, মানে কংগ্রেস কিংবা মুসলিম লীগকে তিনি আসলে রাজনৈতিক দল হিসেবে চিন্তা করতেছেন না। তিনি বলতেছেন যে এরা মুসলিম, মানে এরা ব্রিটিশ খেদানোর রাজনীতি করতেছে, কিন্তু এদের রাজনৈতিক কর্মসূচি কি সেটাও বহু ক্ষেত্রে আমলাতন্ত্র নির্ধারণ করে দিচ্ছে। এবং রাজ্জাক সাহেবের ভাষ্য মতে যে ক্রমাগত এই আমলাতন্ত্র ব্যয়বহুল হয়ে যাচ্ছে, তার ভারতে যে তার ল্যান্ড রেভিনিউ বা ভূমির খাজনাটা ছিল তার প্রধান আয়ের অংশ, এই খাজনার বড় অংশটা আসলে তার আমলাতন্ত্র এবং তার সামরিক বাহিনী, মানে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র ভরণ পোষণই তার বড় অংশটা খরচ হয়ে যাচ্ছে, প্রায় পুরোটাই খরচ হয়ে যাচ্ছে। এবং ধীরে ধীরে এটাকে আরো শক্তিশালী করার জন্য ক্রমাগত এটার ভারতীয়করণ করতে হচ্ছে। এই ভারতীয়করণ করার মাধ্যমে কার্যত এটা একটা ভারতীয় চেহারা পেয়ে যাচ্ছে এই ব্রিটিশ আমলাতন্ত্র। এবং উনি দেখাচ্ছেন যে এই যে আমলাতন্ত্রের ভারতীয়করণ, এটাই আসলে ভারতবর্ষকে একটা নির্দিষ্ট গতিপথে চালনা করছে। এবং উনি দেখাচ্ছেন যে ভারতবর্ষের এই সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের মধ্যে সামরিক আমলাতন্ত্রের ভারতীয়করণ করা হচ্ছে অনেক পরে। কারণটা খুব সহজ, যে সামরিক বাহিনীতে যদি ভারতীয়দের সংখ্যা বেশি হয় তাহলে এটা ব্রিটিশদের নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ। ফলে যখন ব্রিটিশরা আইন প্রণয়ন করছেন বর্ণবাদ বিরোধী, যে সাদা কালো বিচ্ছিন্ন করা যাবে না, ধর্ম ধর্মে পার্থক্য করা যাবে না, তখনও সেনাবাহিনীতে আইন করা হচ্ছে বা নিয়ম করা হচ্ছে গোলন্দাজ বাহিনীতে যেন কোনোভাবে ভারতীয়রা জায়গা না পায়। মানে রাজ্জাক সাহেব এটা খুব গুরুত্ব দিয়ে বলছেন যে এইটা প্রথম অবসান হওয়া শুরু করলো প্রথম বিশ্বযুদ্ধের সময়, আর রাতারাতি
ভারতে এটার পরিবর্তন ঘটলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন ভারতীয় কর্মকর্তাদেরকে না নিয়ে আর উপায় ছিল না, ফলে বিপুল হারে ভারতীয় সৈন্য এবং ভারতীয় সেনা কর্মকর্তা এই আমলাতন্ত্রের মধ্যে আসলো। এবং রাজ্জাক সাহেব বলছেন যে এই যে কর্মসূচি ঠিক করে দিচ্ছে আমলাতন্ত্র, রাজনৈতিক দল না, এটার কারণ হচ্ছে যে এই যে সামরিক বাহিনীর ভারতীয়করণ যখন সম্পন্ন হলো, তার মানে তারপরে আর এখানে ব্রিটিশ শাসন প্রায় সম্ভব না, এরকম একটা পরিস্থিতি। ওই সামরিক বাহিনীর ভারতীয়করণের কিন্তু বিরোধিতা করেছিল কংগ্রেস, মানে ভারতবর্ষের প্রধান রাজনৈতিক দল, কারণ সে তখন অসহযোগ আন্দোলনে আছে। তো তার মানে উনি বলতে চাচ্ছেন যে যে জিনিসটা ভারত ছাড়াটাকে বা ভারতের স্বাধীনতাকে অনিবার্য করে তুলছে, সেটাও আসলে রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না, সেটা আমলাতন্ত্রের কর্মসূচি ছিল। তো তার মানে আমলাতন্ত্র তার প্রত্যেকটা স্তরে তার যে স্বার্থ, তার কাঠামোগত একটা নিজস্ব স্বার্থ এবং নিজস্ব একটা সত্তা তৈরি হওয়া যাওয়া, সেটার গতি প্রকৃতি ভারতবর্ষের পরবর্তীকালের রাজনৈতিক চালিকা শক্তি হয়েছিল। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণে যে আপনারা খেয়াল করেন যে ভারত যখন, আমি এরপরে আর বইয়ের সাহায্য নিচ্ছি না, এটা সাইড ভাইয়ের জন্য থাকলো, আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ লাগে যে আমলাতন্ত্রের বিশ্লেষণটা পরবর্তীকালে ভারতবর্ষে এবং পাকিস্তানে, আজকে দিনে বাংলাদেশেও কিভাবে প্রাসঙ্গিক, এইটা কিন্তু আমাদের বহু ক্ষেত্রে বলা যায় যে কখনো কখনো আমরা এনজিও কর্মসূচির মধ্যে দেখি, কখনো কখনো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলাতন্ত্রের একটা সংস্কার কর্মসূচি আপনারা দেখেছেন, জনপ্রশাসন সংস্কারের একটা কমিশন গঠিত হয়েছে, এবং অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের শিক্ষক, কৃষিবিদ কিংবা অন্যদেরকে আমরা দেখলাম ওই কমিশনকে তারা প্রত্যাখ্যান করছেন। এই কারণে তারা বলছে যে তাদের স্বার্থ কোনোভাবে এই কমিশন রক্ষা করছে না, কারণ এই কমিশনটা তৈরি হচ্ছে আমলাতন্ত্রের প্রতিনিধিদের নিয়ে, মানে জনপ্রশাসনের লোকদের নিয়ে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে কার্যত আমরা 47 সালের পরে এবং আজকে পর্যন্ত কোনো না কোনো ভাবে আমলাতন্ত্র প্রভাবিত একটা রাষ্ট্র, যার সামনে নানা রকম রাজনৈতিক চেহারা থাকে। আমলাতন্ত্রের একটা বড় মুশকিল হচ্ছে তার একটা বৈধতার সংকট আছে, যে সে নির্বাচিত না, ফলে সাধারণত তাকে কাউকে না কাউকে সামনে নিয়ে কাজ করতে হয়। কখনো সে বৈধ রাজনৈতিক দলের পেছনে থেকেই তার কাজটা করার চেষ্টা করে, কখনো কখনো সে অরাজনৈতিক শক্তিগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু মূল আগ্রহটা তার থাকে জনগণের উপর, নির্বাচিত প্রতিনিধিদের কাছে না। তার প্রধান আগ্রহটা থাকে নিজেদের হাতে, অর্থাৎ আমলাতন্ত্রের হাতে তার রাষ্ট্র ক্ষমতা এবং সম্পদের উৎসগুলোকে করায়ত্ত রাখা। এবং এটা নিয়ে যখন আপনারা খেয়াল করবেন যে ভারতে, পাকিস্তানের প্রথম যে সামরিক শাসনটা সম্ভব হলো 58 সালে, এইটার কারণ হিসেবে দুটো আলাদা লোক একই কথা বলছেন, একজন আমলাতন্ত্রের মধ্যে থেকে আর একজন আমলাতন্ত্রের বাইরের একজন, যাকে বলা হচ্ছে যে ওই সময়কার বিপ্লবীদের একজন। আমি প্রথমে যিনি আমলাতন্ত্রের বিরোধী ছিলেন তার কথাটাকে উদ্ধৃত করি, বা আমার নিজের মতো করে বলি, কারণ আমার কাছে উদ্ধৃতিটা এখন নাই। তারিক আলী 69 সালের খুব বিখ্যাত ছাত্র নেতা ছিলেন, 69 সালের গণঅভ্যুত্থানের। তিনি একটা কারণ ব্যাখ্যা করছেন যে 58 সালে যে সেনাবাহিনীর হাতে ক্ষমতায় গেল পাকিস্তানের, তার কারণ ছিল 59 সালে, 58 সালের ঠিক পরের বছর একটা সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল, এবং সাধারণ নির্বাচন হওয়া মানেই পুরো পাকিস্তানের সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের মধ্যে একটা আলোড়ন তৈরি হচ্ছে, একটা সংকট তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে যদি একটা নির্বাচন হয়, তার মানে প্রতিনিধিদের কাছে ক্ষমতা যাবে, এবং জনপ্রতিনিধিরা প্রচুর মিথ্যা কথা বলে, তারা প্রচুর অতিরঞ্জিত আশ্বাস জনগণকে দেয়, কিন্তু কার্যত কিছু না কিছু আশ্বাসের বাস্তবায়ন তাকে করতে হয়, সে রাজনীতি করে বলি, জনগণের সাথে একটা প্রত্যক্ষ সম্পর্কে তাকে থাকতে হয় বলি। ফলে এই যে সম্পদের উপরে তার যে প্রত্যক্ষ নিয়ন্ত্রণটা চলে যাবে, এই উদ্বেগ থেকে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করছে, মানে একটা পাকিস্তানের সেনা অভ্যুত্থান হচ্ছে। এবং প্রায় একই রকম একটা ব্যাখ্যা দিচ্ছেন আলতাফ গওহর, তিনি আইয়ুব খানের জীবনীটা লিখেছেন, আইয়ুব খান নামে তার বিখ্যাত জীবনী আছে, ওখানেও তিনি একই কথা বলছেন যে পাকিস্তানের সেনাবাহিনীর শাসনের পেছনে যে তার বেসামরিক আমলাতন্ত্র কিছু টেনশন সত্ত্বেও, কিছু পারস্পরিক ক্ষমতার কোন্দল কিংবা কার জায়গা কোনখানে সেটা থাকা সত্ত্বেও যেটা মেনে নিচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমলাতন্ত্র, সেটা সামরিক কিংবা বেসামরিক, তারা কখনো চায় নাই জনগণের কাছে বা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা যাওয়া। তাহলে এই যে রাষ্ট্র ক্ষমতার পরিচালনা কিংবা সম্পদের উপর দখলদারিত্ব, এইটা তাদের হাতে থাকবে না, এটাই ছিল তাদের উদ্বেগ। এবং খেয়াল করেন এটার সাথে রাজ্জাক সাহেবের সম্পর্কটা কি। রাজ্জাক সাহেবের কাজের এই জিনিসটা নিয়ে বলতে একটু কম, কাজের একটা বড় অংশ হচ্ছে
সেনা শাসন, সেনাবাহিনী, রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা সেটা। এবং আমি কয়েকটা নাম বলি যে ওনার যে লেখাগুলো, একটা মনোগ্রাফ উনি করেছিলেন হার্ভার্ডে, যেটা রণদ জাহানের কথায় কিংবা রামান সোহানের স্মৃতি কথায় সেটার কথা আমরা পাই, সেটা সম্ভবত হারিয়ে গেছে, কারণ ওদের কাছে নাই, উনি এটা নিয়ে দেশে ফেরেন নাই। কেউ খুঁজলে হয়তো হার্ভার্ডে এটা পেতে পারেন যদি তারা সংরক্ষণ করে। সেটা নাম হচ্ছিল মিলিটারি ইন রোল অফ মিলিটারি ইন পাকিস্তান। এটা 1959 সালের ঘটনা। তো এটা রণদ জাহান করেছেন এবং রণদ জাহান তার সার সংকলন করেছেন এইভাবে যে যেভাবে পাকিস্তানি সামরিক বাহিনীর পেছনে ব্যয় বরাদ্দ বাড়ছে, তার অনিবার্য ফলাফল হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীতে হাতে তার রাষ্ট্র ক্ষমতা চলে যাওয়া। এরপরে আরেকটা বক্তৃতার কথা সর্দার ফজলুল করিম স্মৃতিচারণ করছেন, সেটা 1970 সালে, সেটা তো কাছাকাছি কথাই ছিল। এবং তার আরেকটা লেখা, যেটা তার ওই যে স্মারক গ্রন্থ সেটার মধ্যে আছে, সেটার নাম হচ্ছে নোট অন প্ল্যানিং ইন পাকিস্তান। সেটার মধ্যে তিনি খুব মজা করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন যে পাকিস্তানে সামরিক বাহিনীর বরাদ্দ কত, বা কত হলে এটা ন্যায্য হয়, কত হলে এটার প্রয়োজন নাই, সেটা জনগণের প্রতিনিধিরা কখনো জানার সুযোগ পান না। প্ল্যানিং কমিশন এটা জানে না, এটা শুধুমাত্র তার সামরিক সচিবালয় এবং সেনাবাহিনী জানে। ফলে রাজ্জাক সাহেবের বক্তব্যটা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কোনো পরিকল্পনা করার কোনো সুযোগ থাকে না, এবং কোনো রিয়েল ইনফরমেশন ছাড়াই রাজ্জাক সাহেব বলছেন যে আসলে এই বিষয়ে পরিকল্পনাটা অন্যদেরকে করতে হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে রাজ্জাক সাহেব যে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এত গুরুত্বপূর্ণ ছিলেন, এবং আমাদের যে রাষ্ট্র বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের জন্ম, এবং যে রাষ্ট্রের উত্তরাধিকার হিসেবে পাকিস্তানের জন্ম, সেটার সামরিক আমলাতান্ত্রিক চেহারাটা নিয়ে রাজ্জাক সাহেব খুব গুরুত্বপূর্ণ, যাকে বলবো যে অন্তর্দৃষ্টি, সেটা তিনি দেখিয়েছেন। রাজ্জাক সাহেবের রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আরেকটা গুরুত্বপূর্ণ মানে তার যে এই যে ভাবনা কিংবা ভবিষ্যৎ দেখতে পারার ক্ষমতা, সেটার কথা রণদ জাহান একটা বক্তৃতায় উল্লেখ করেছেন। যে রণদ জাহান যখন বলছেন যে উনি পিএইচডি করতে চাচ্ছিলেন 6 দফা নিয়ে, তো 68 সালে উনি আমেরিকা থেকে আবার ঢাকায় ফিরেছেন, তখন রাজ্জাক সাহেবকে যখন এটা বললেন যে আমি তো 6 দফা নিয়ে পিএইচডি করতে চাই, এটা 68 সালের ঘটনা, খেয়াল রাখবেন। রাজ্জাক সাহেব তাকে বলছেন, ঢাকার বুদ্ধিবৃত্তিক জগতে তখন 6 দফাই আলোচিত ব্যাপার। রাজ্জাক সাহেব কিন্তু বলছেন যে 6 দফা নিয়ে পিএইচডি করবা, মানুষ তো 6 দফা চায় না, মানুষ তো আরো আগায় গেছে, মানুষ তো এখন স্বাধীনতা চায়। তাইলে যে রাজ্জাক সাহেব পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলেন, তিনি 6 দফার যথেষ্ট না, মানুষ তার চেয়ে বেশি চেতনার দিক থেকে অগ্রসর হয়ে যাচ্ছে, এইরকম একটা ভবিষ্যৎবাণী করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রাজ্জাক সাহেবের পাকিস্তানের ধারণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে রাজ্জাক সাহেব পাকিস্তান চাচ্ছেন, এবং এটা নিয়ে উনি সর্দার ফজলুল করিমের সাথে একটা স্মৃতি কথায় বলছেন যে তার পাকিস্তান ভাবনার সাথে পাকিস্তানের শাসক শ্রেণীর পাকিস্তান ভাবনার একটা পার্থক্য ছিল। তো তিনি এটা নিয়ে যখন মোনায়েম খান যখন গভর্নর পূর্ব পাকিস্তানের, তখন একটা খুব বিখ্যাত একটা ঘটনা ছিল এরকম যে আবুল হাসিমকে রাজ্জাক সাহেব অনুরোধ করলেন যে একটা বক্তৃতার আয়োজন করতে, যেখানে একদিকে থাকবেন মোনায়েম খান, আরেকদিকে থাকবেন আব্দুর রাজ্জাক, এবং সেখানে কেন পাকিস্তান চাই, কেন বক্তৃতা ইংরেজিতে বাংলায় শিরোনাম করলে এরকম তারা কেন আমি পাকিস্তান চাই, সেই বিষয়ে রাজ্জাক বলবেন এবং মোনায়েম খান বলবেন। দুজনের পাকিস্তান বিষয়ক দৃষ্টিভঙ্গি যেহেতু একদমই আলাদা। মোনায়েম খান আসলে রাজ্জাক সাহেবের কথা মতো যে ভয়ে ওই বক্তৃতাতে আসেন নাই, এবং উনি বলেন যে উনি অসুস্থ বোধ করছেন, উনি আসেন নাই। ফলে রাজ্জাক সাহেবই এককভাবে তার বক্তৃতাটা দেন, এবং রাতের বেলা সম্ভবত রাজশাহী যাওয়ার জন্য রাজ্জাক সাহেব ট্রেনে উঠবেন। তো ট্রেন আর ছাড়ে না, অনেকক্ষণ পরে খোঁজ নিয়ে জানা গেল যে মোনায়েম খান সেই ট্রেনে আসবে, সেই কারণে ট্রেন আটকে রাখা হয়েছে, দেরি হচ্ছে। তার মানে তিনি আসলে অসুস্থ ছিলেন না, তিনি রাজ্জাক সাহেবের সাথে মোলাকাতটাকে তিনি এড়াতে চাচ্ছেন। এবং শুধু পাকিস্তান আন্দোলন তিনি করেছেন তাই না, জিন্নাহ সম্পর্ক তার একটা ভিন্ন চিন্তা ভাবনা ছিল, যেটা অনেকেই উল্লেখ করেছেন। যে বিশেষ করে এই কথাটা রামান সোহান এটা নিয়ে একটু কি বলা যায়, তাকে কিছুটা মেনে নিয়েই কিছুটা তার বিষয় প্রকাশ করেছেন। যে একটা বিষয় সবসময় বিস্মিত করতো, যে জিন্নাহকে অধ্যাপক রাজ্জাক সবসময় একটা সেকুলার মানুষ বলে মনে করতেন, এবং জিন্নাহর যে পরিচয় বা যে ভাবমূর্তি 52 সাল পরবর্তী বাংলাদেশে তৈরি হয়েছিল, সেটার সাথে রাজ্জাক সাহেব একমত ছিলেন না। এবং এই বিষয়ে তিনি রামান সোহানকে একাধিকবার এই বিষয়টা বলেছেন যে জিন্নাহ একবার
গেছেন হচ্ছে গান্ধীর সাথে আলাপ করতে সংবিধান বিষয়ে। বলে যে আলাপটা কোনোভাবে আগালো না, কারণ গান্ধীজি আমাকে 2 ঘন্টা ইনার লাইট মানে কি বলবো অন্তর্দৃষ্টি বা অন্তর্জগৎ বিষয়ে বক্তৃতা দিলেন এবং সংবিধান বিষয়ে উনি একটা কথা বললেন না। দুজনই আইনজীবী ছিলেন, ডাকসাইড আইনজীবী, কিন্তু গান্ধী তার সাথে সংবিধান নিয়ে কোনো আলোচনায় আগ্রহী না। মানে এইখানে মানে জিন্না মানে রাজ্জাক সাহেবের কাছে জিন্না এবং গান্ধীর তুলনায় ছিল যে গান্ধীজি অনেক বেশি রাজনীতিকে ধর্মকে টেনে আনার চেষ্টা করেন, জিন্না অনেক বেশি ইহজাগতিক। জিন্না মুসলমানদের স্বার্থ রক্ষা করতে চান, কিন্তু জিন্নার এই মুসলমানদের স্বার্থ রক্ষা করাটা ইহজাগতিক ভাবে মানে পার্থিব জগতেই তার স্বার্থ রক্ষা করা, তার ন্যায্য বা বৈধ অধিকার বলে যেটা তিনি মনে করেন সেটাকে প্রতিষ্ঠিত করা, এটাই ছিল রাজ্জাক সাহেবের জিন্না সম্পর্কে দৃষ্টিভঙ্গি। এবং এই দৃষ্টিভঙ্গিটা যদি পুরোপুরি ঠিক হয় তাহলে এটাতে মানে কি বলবো বিরূপ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আজকের দিনের পাঠকের কাছে কিছুটা অস্বস্তি আসলে রাখতে পারে, এবং আমার কাছে এটা মনে হয় যে রাজ্জাক সাহেবের হয়তো একটা বাড়তি সহানুভূতি জিন্না সম্পর্কে ছিল। কারণ একটা পরীক্ষা একটা লোক একটা মতাদর্শে সত্যি কতদূর বিশ্বাস করে ওইটার পরীক্ষা হয় তিনি যখন বিপদে পড়েন সেইখানে। এবং 52 সালে যখন ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আসলে জিন্না একটা বিপদে পড়লেন, তখন কিন্তু ভাষা আন্দোলনের আমি যেটা বলছিলাম যে যখন ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে একটা পলিটিক্স রাজনীতিতে একটা আলোড়ন তৈরি হলো, তখন জিন্না কিন্তু স্বয়ং বক্তৃতা করে বিবৃতি দিয়ে এই ভাষা আন্দোলনের মানুষগুলোকে হিন্দু কিংবা ভারতের গুপ্তচর কিংবা ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করেছিলেন। ফলে জিন্না তার ওই অসাম্প্রদায়িক মানে যেটা রাজ্জাক সাহেব তার সম্পর্কে মনে করতেন সেটাতে আসলে কতখানি অনড় ছিলেন, অচল ছিলেন, সেটা আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না। রাজ্জাক সাহেব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেছেন, এটা আমি জাস্ট ছুঁয়ে যাচ্ছি এই বইটা থেকে, ছুঁয়ে যাওয়ার বেশি কিছু করবো না আর কি, সেটা হচ্ছে যে কারণ ওইটা আসলে আরেকটা বিষয় আলোচনা করার জন্য জরুরি। ভারতের আজকের যে হিন্দুত্ববাদী চেহারা দেখি, এটা অবিশ্বাস্য লাগবে যে ভারতের আজকের হিন্দুত্ববাদী চেহারা সম্পর্কে রাজ্জাক সাহেব তার এই পিএইচডি থিসিসটা যখন শুরু করছেন তখন তো ভারত ভাগও হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তিনি বলছেন যে কংগ্রেসের আনুষ্ঠানিক মানে একদম অফিসিয়াল মানে আনুষ্ঠানিক ঘোষিত লক্ষ্য হিসেবে এটা ছিল যে আধুনিক রাজনীতির সাথে প্রাচীন যে ভাবাদর্শ এবং ভারতের যে পুনর্জাগরণবাদী যে হিন্দুত্ববাদ তার একটা সম্মিলন ঘটানো, এবং সেখানে আসলে অন্য চিন্তা, অন্য ধর্ম বা অন্য রাজনীতিগুলোর কোনো ঠাঁই নেই। এটা অনিবার্যভাবে যেটা মানে রাজ্জাক সাহেব বলছেন যে এটা অনিবার্যভাবে কংগ্রেসের প্রধান দায়িত্ব হিসেবে নিয়ে আসলো ভারতকে ভাগ করা। কারণ এই জায়গাতে তার পক্ষে যে অংশটা এই হিন্দু পুনর্জগণবাদের সাথে সম্পর্ক থাকতে রাজি হবে না তাকে ধারণ করাটা তার পক্ষে সম্ভব না। মানে আমাদের যে প্রচলিত ধারণা বা প্রচলিত রাজনৈতিক চিন্তার মধ্যে ভাই আমি একটু কিছু মনে করবেন না, আপনি যদি কথাগুলো পরে বলেন আমার একটু সুবিধা হয়, একটু মনোযোগ চলে যায়। সরি, আমি দুঃখিত, ক্ষমা চাচ্ছি আপনার কাছে, কিন্তু একটু জাস্ট আমি কি বলছিলাম, আচ্ছা যেটা হচ্ছে উনি যেটা বলছেন যে এটার ফলে অনিবার্যভাবে তার পক্ষে একটা পুনর্জাগরণবাদী রাষ্ট্র গড়ে তোলাটা তার কর্মসূচির মধ্যে দাঁড়ায়। এবং উনি ওনার বক্তব্য এই অর্থে যে মুসলিম লীগ না, ভারতবর্ষ ভাগের প্রধান কৃতিত্ব ওই অর্থে কংগ্রেসের এবং মুসলিম লীগের কাজগুলোকে ওই অর্থে তার প্রতিক্রিয়া হিসাবে দেখা যায়। এবং আপনারা যদি আজকের দিনের সর্বশেষ বা নতুন কাজ যেগুলো জয়া চ্যাটার্জির বেঙ্গল ডিভাইডেড কিংবা বদরুদ্দিন ওমরের বঙ্গভঙ্গ সাম্প্রদায়িক রাজনীতি সেগুলো আপনারা পড়েন, দেখবেন বাংলা ভাগের বেলায় এই কথাটা একইভাবে সত্য। এবং রাজ্জাক সাহেব এখানে গুরুত্ব দিয়ে উল্লেখ করছেন যে একীভূত শক্তিশালী ভারত যেখানে ভিন্ন মানে যেহেতু জিন্না বারবার স্বায়ত্তশাসন চাচ্ছেন, প্রদেশগুলোর আলাদা অধিকার চাচ্ছেন, এক ধরনের শিথিল কনফেডারেশন চাচ্ছেন, সেটা কার জন্য ঝামেলা? সেটা হচ্ছে ভারতের উদীয়মান বণিক শ্রেণীর জন্য সংকটে। বলে ভারতের উদীয়মান বণিক শ্রেণী, আপনারা খেয়াল করেন মনে হবে নরেন্দ্র মোদী কিংবা তার যে অমিত শাহ তার কথা বলা হচ্ছে,
যেটা তাদের রাষ্ট্র, কেন্দ্রীভূত রাষ্ট্র যে ব্যবসা বাণিজ্য বা বড় বড় বণিক প্রতিষ্ঠানগুলোকে কর্তৃত্ব দিতে পারবে। ভারত যুগের শাসন, এবং আজকে কিন্তু নরেন্দ্র মোদী বারবার যে তার যে রাজ্যগুলোর স্বায়ত্তশাসন কমিয়ে আনা, কেন্দ্রীয় সরকারের গুরুত্ব ক্ষমতা বৃদ্ধি করা, সেই চেষ্টাটা প্রাণপণে করছেন। মানে যে রাজনীতি বা যে ভাবাদর্শের শুরু সেই কংগ্রেসের শুরু থেকে ছিল, সেইটার একটা কালমিনেশন বা পরিণতি আসলে আজকের দিনে ভারতের প্রধান ধারার রাজনীতির মধ্যে আমরা দেখি, যেটা রাজ্জাক সাহেব বলা যায় যে প্রায় ভবিষ্যৎবাণীর মতো করে বলছেন যে এখানে যেহেতু মুসলিম লীগ কিংবা মুসলমান স্বার্থ কিংবা অন্য ধর্মগুলো, তাদের যেহেতু এটার মধ্যে একটা সংকট তৈরি হবে, তারা এটার মধ্যে পুরোপুরি মানতে রাজি না, ফলে তাদেরকে পৃথক করাটাই তার রাজনীতির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে। এবং এই আমাদের যেটা মাহবুবের কথা, সেটা খুবই একমত, আমাদের রাজনীতি বা আমাদের সাহিত্য পড়লে কিন্তু এই আইডিয়াগুলো আমরা একদম পাই না, এই ভাবনাগুলো আমরা অনেক কম উপস্থিত দেখি। মানে জয়া চ্যাটার্জির এরকম প্রভাবশালী কাজের পরও, বদরুদ্দিন উমরের অসাধারণ কাজের পরও আমরা দেখবো এটা বরং সংখ্যালঘু চিন্তা হিসেবেই বা পেরিফেরি চিন্তা হিসেবে আমরা এটাকে দেখবো। তো মাহবুবের কথার সাথে আমি আর কিছুটা যুক্ত করি বা কিংবা বিযুক্ত হওয়ার চেষ্টা করব ভাষার বা কলকাতার বিষয়টা নিয়ে আলোচনা করার বেলায়। এটা একটা খুবই কৌতূহলজনক ব্যাপার যে ভাষা বা সংস্কৃতি সবসময় তার যে অগ্রগতি, এটা ইউরোপের ইতিহাসে দেখবো, বাংলাদেশের ইতিহাসে কিংবা পৃথিবীর নানান অঞ্চলের ইতিহাসে আমরা দেখবো যে যে কেন্দ্রটা পুরনো এবং নতুন যে উদীয়মান কেন্দ্রগুলো, তার সাথে তার দ্বন্দ্বের মধ্য দিয়েই তার নতুন বিকাশ ঘটে। তো ফলে মাহবুব যেখানে, আমার ধারণা যে মানে অন্তত আমি যদি মাহবুবকে ভুলে বুঝতে পারি যে প্রধানত আসলে বিরোধিতাকেই প্রধান হিসেবে দেখেছেন, আমি দেখবো যে একই সাথে একটা ধারাবাহিকতা এবং বিরোধ, একটা ধারাবাহিকতা এবং একটা ছেদ, এই দুইটার একটা তান্ত্রিক সম্পর্ক যদি আমরা না দেখি, তাহলে হয়তো আমরা একটা ষড়যন্ত্রের বিরোধিতা করতে গিয়ে আরেকটা ষড়যন্ত্রের ফাঁদে পড়ে যেতে পারি। এটা আমার একটা নিবেদন থাকবে। এই বিষয়ে একটা খুব বিখ্যাত পুরনো তর্কই আছে। ধরেন এটা 1886 সালের দিকে কলকাতার খুব বিখ্যাত একটা পত্রিকা, তার নাম হচ্ছে সোমপ্রকাশ, আর অন্য একটা পত্রিকা একই সময় ঢাকা প্রকাশ। বুঝতে পারছেন, একটা কলকাতা কেন্দ্রিক, একটা ঢাকা কেন্দ্রিক। তো সোমপ্রকাশটা আমি দেখিনি, কিন্তু ঢাকা প্রকাশটার সংকলনের মধ্যে এই বিতর্কটা একটা ছাপ দেখি যে ঢাকা প্রকাশ বলছে যে সোমপ্রকাশে তার আগের সপ্তাহে একটা লেখা উদ্ধৃত করে যে মোটামুটি ভাষাটা এরকম যে পূর্ববঙ্গের ভাষা অশুদ্ধ। 1886 সালে লেখা, পূর্ববঙ্গের ভাষা অশুদ্ধ। তো পূর্ববঙ্গের কেউ যদি সাহিত্য করতে চান, তাহলে তার উচিত হবে পশ্চিমবঙ্গের কাউকে দিয়ে সেটা সম্পাদনা করে নেওয়া। তো খেয়াল করেন যে এটার মধ্যে কিন্তু একটা কেন্দ্রের একটা ক্ষমতা, একটা দাপট, তার একটা প্রতিচ্ছবি আমরা দেখি। কিন্তু এই দাপটটা কতদূর টেকসই, এটা কতদূর শক্তি হতে পারে? মানে একটা মানে রাষ্ট্রবিজ্ঞানে বলবো না, সমাজবিজ্ঞানে আসলে একটা সংজ্ঞা বলা হয়, মজা করে সংজ্ঞাটা বলা হয় যে ভাষার উপভাষার মধ্যে পার্থক্য কি। ভাষা হচ্ছে এমন একটা উপভাষা, মানে উপভাষা, ভাষায় শব্দগুলো খুব সমস্যাজনক, এটা আমি মেনে নিয়ে বলছি যে ভাষা হচ্ছে এমন একটা উপভাষা যার পেছনে বন্দুকের জোর আছে। মানে ইংরেজিকে হুবহু বাংলা করলে বলা যায় যে যার পেছনে মানে ডায়ালেক্ট উইথ নেভি অ্যান্ড অ্যান আর্মি, একটা যার পেছনে একটা আর্মি বা একটা নেভির শক্তি আছে। তাহলে একটা রাজনৈতিক শক্তি একটা উপভাষাকে ভাষার মর্যাদা দেয়। কিন্তু যখন অর্থনীতি এবং রাজনীতির কেন্দ্র সরে যেতে থাকে, তখন এই ব্যাকরণটা ধীরে ধীরে সে নিজেও বদলায়। ফলে তার সাথে একটা দ্বন্দ্ব সংঘাতের সম্পর্ক তৈরি হয়, নতুন উপভাষাগুলো আবারও শক্তিশালী হতে থাকে এবং এর মধ্যে দিয়ে ভাষা এবং সংস্কৃতির শক্তিমত্তা তৈরি হয়। এটার মধ্যে দ্বন্দ্ব এবং বিরূপতা আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু সেটাকে যেন আমি বলতে চাচ্ছি না যে মাহবুব সেটা বলেছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি সেটাকে যেন আমরা প্রধান বিষয় হিসেবে না ভাবি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এইটার মধ্য দিয়েই আসলে এক একটা অঞ্চলের তার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো তৈরি হয়। তো রাজ্জাক সাহেব এই যে সম্ভাবনার ব্যাপারগুলোকে কিভাবে দেখতেন, এইটার প্রসঙ্গে আবার ওই পাকিস্তান আন্দোলন এবং পাকিস্তানের মধ্যে বাংলাদেশের সম্ভাবনা, এটাকে কিভাবে দেখছেন, এটা খুব বিখ্যাত একটা গল্প বলি। এই গল্পটা তিনি বলেছেন সর্দার ফজলুল করিমকে, যে সম্ভবত এটা 58 সালে এটা 1960 সালে গভর্নর ছিলেন জাকির হোসেন। তিনি রাজ্জাক সাহেব তখন পরিকল্পনা কমিশনের সদস্য, খুবই কম বয়স। তো রাজ্জাক সাহেবকে
একদিন ডেকেছেন এবং তাকে বলেছেন যে আপনি কেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য নিয়ে কথা বলেন, এটা তো আমাদের সংহতি নষ্ট করবে। পাকিস্তানের যে একটা রাষ্ট্রীয় সংহতির প্রয়োজন, তো রাজ্জাক সাহেব তাকে বলছেন যে দেখেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যাত্রা শুরু করলাম, ওই সময়টাতে আরবি ফার্সি বিভাগ বাদ দিয়ে বাকি সবগুলো বিভাগের অধিকাংশ শিক্ষক ছিলেন হিন্দু। তারা মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিলেন, তাদের কাছে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু একটা বিষয়ে তাদের সাথে আমি তর্ক করতাম এবং আমি মনে করি যে সেই বিষয়ে আমি সঠিক। তাদেরকে আমি বলতাম যে, তারা সবসময় আমাকে বলতেন যে তুমি কেন হিন্দু আর মুসলমানের বৈষম্য নিয়ে কথা বলো, আমরা তো ভাই ভাই, ব্রিটিশ আমাদের শত্রু। ও বলতেছেন, রাজ্জাক সাহেব বলতেছেন যে যদি আপনারা এটা না মেনে নিতে পারেন যে এটার মধ্যে একটা বৈষম্য আছে, তাহলে এটা ভারতকে ভেঙে ফেলবে। এবং রাজ্জাক সাহেব বলতেছেন ওই অত বছর পরে স্মৃতিচারণ করতে গিয়ে 60 সালে, যে আমি মনে করি যে আমি তাদেরকে ঠিক কথাই বলতাম যে তারা এটা মেনে নিতেন না যে একটা বৈষম্য আছে। একই কথা জাকির সাহেব আপনাকেও বলছি, মানে গভর্নরকে রাজ্জাক সাহেব বলছেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য আছে, এটা যদি আপনারা না মানতে পারেন তাহলে এই পাকিস্তান রাষ্ট্র, যেটাকে আমরা লড়াই করে তৈরি করেছি, এটা টিকবে না। কারণ এই যে যদি বৈষম্য থাকে, যদি নিপীড়ন থাকে, যদি পৃথকতা থাকে, তাহলে সেটাকে স্বীকার করে নেওয়াটাই তাকে আসলে টিকায় রাখার প্রধান উপায়। তো এটার মধ্যে দিয়ে আসলে যে অন্তর্দৃষ্টি পায় এবং রাজ্জাক সাহেবের যাত্রাপথটাকে আসলে চেনা যায়, যে যিনি পাকিস্তান আমলে, মানে ব্রিটিশ আমলে খেয়াল করবেন যে মানে কয়েকটা আলাদা স্তরে যে তার কাজ, একটা হচ্ছে যে তার গবেষণা প্রবন্ধে তিনি আমলাতন্ত্রকে প্রধান শত্রু হিসেবে দেখছেন বা প্রধান ঘটনা হিসেবে দেখছেন, কিন্তু তার রাজনৈতিক আগ্রহের জায়গা ওইটা আসলে যতখানি ছিল বুদ্ধিবৃত্তিক, তার চেয়ে অনেক বেশি হিন্দু মুসলমান সম্পর্ক এবং পাকিস্তানের গমন যাত্রাপথ কোন দিকে যাবে। তিনি পাকিস্তান রাষ্ট্রের মধ্যেই আবার তার ভবিষ্যৎটাকে দেখতে পাচ্ছেন এবং রেহমান সোবহান তার একটা সাক্ষাৎকারে তাকে বলছেন যে রাজ্জাক সাহেব আসলে তার মধ্যে প্রথম, রেহমান সোবহান বলছেন ইনিশিয়েটেড, বাংলা করলে হবে দীক্ষিত করা, যে তিনি আসলে দীক্ষিত করলেন রেহমান সোবহানকে যে পূর্ব বাংলা আছে একটা উপনিবেশ পশ্চিম পাকিস্তানের এবং এই রাষ্ট্র টেকসই হবে না। সো রেহমান সোবহান তার এই আইডিয়াটা নিয়েছেন আসলে রাজ্জাক সাহেবের কাছ থেকে। তো আমি একদম শেষ করে আনি, যে শেষ একটা বলি যে আমাদের যে নানান সরকারি কমিশন তৈরি হচ্ছে, নানান কিছু সংস্কারের জন্য, আপনারা জানেন এই রাষ্ট্রের এই উদ্যোগগুলো কখনো কখনো সফল হয়, কখনো কখনো ব্যর্থ হয়। কখন কোনটা সফল হয়, কখন কোনটা ব্যর্থ হয়, সংস্কারের চেষ্টা বা উদ্যোগগুলো, এটা নিয়ে রাজ্জাক সাহেবের একটা অসাধারণ গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম যে 58 সালে বিচারপতি ইব্রাহিম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তো রাজ্জাক সাহেবের সাথে এসে বলতেছেন যে আইয়ুব খান তাকে বলছেন যে আপনি সরকারের সাথে কাজ করেন, সরকার অনেক কিছু সংস্কার করবে। তো রাজ্জাক সাহেব তাকে বলছেন যে এগুলো কিছু সম্ভব না, সামরিক বাহিনী কেন সংস্কার করবে, জনগণের কোনো না কোনো ভাবে জনবল লাগবে, তার অংশগ্রহণ লাগবে। তো বিচারপতি ইব্রাহিম তাকে বললেন যে পলিটিক্যাল পার্টিগুলোর কারণে এই অবস্থা, পলিটিক্যাল পার্টি তো দেশটাকে ধ্বংস করছে। বরং আইয়ুব খান অনেক ভালো ভালো কথা বলতেছে। তো আইয়ুব খান আমাকে বলছে যে একটা সংবিধান বানায় দেন, আপনি যা বলবেন সেই অনুযায়ী একটা সংবিধান হবে। তো রাজ্জাক সাহেব, যার ব্যাপারে অনেক মানুষ বলছেন যে এরকম সরল, অনাড়ম্বর, অমায়িক মানুষ খুব কম দেখা যায়। বদরুদ্দীন রহমান বলছেন যে ওনার একবার স্যুট দেখে বদরুদ্দীন তাকে বলছেন যে আপনার স্যুটটা কি পাতিলের মধ্যে রাখা ছিল নাকি, মানে এরকম তার অবস্থা। আপাত দৃশ্যে এরকম একটা অনাড়ম্বর মানুষ বিচারপতি ইব্রাহিমকে বলতেছেন যে ইব্রাহিম সাহেব আপনি আসলে অনেক সরল মানুষ, এই জন্য এটা বিশ্বাস করতেছেন। কয়েক বছর পরে বিচারপতি ইব্রাহিম এসে ওনাকে বলছেন যে আইয়ুব খান কি জানি এটা বানাইছে, বানায় আমাকে বলছে স্বাক্ষর করতে, আমি স্বাক্ষর করবো না, এই জন্য লন্ডনে চলে আসি। তো এইরকম আসলে একটা অন্তর্দৃষ্টিওয়ালা মানুষ, যে আসলে মানুষের শক্তি সমাজের একটা জায়গায়, উনি একটা ইংরেজি ফার্মেন্টেশন শব্দটা ব্যবহার করছেন, বাংলা করলে সমাজের মধ্যে জারণ, যে আসলে অন্তঃক্রিয়াটা ঘটতে থাকে, সেটার ফলেই একটা রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি হয়। সেই বিষয়টা উনি দেখতে পাইতেন এবং সবসময় উনি মানুষের পক্ষে ছিলেন, এটা তার একটা অসাধারণ দিক। তো আমি কিছুটা সময় বেশি নিয়ে ফেলছি এবং আমি আর আপনাদের ধৈর্য ঘটাবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ মন দিয়ে কথা শোনার জন্য এবং সাইদ ভাইয়ের বক্তৃতার জন্য আমি নিজে অপেক্ষা করছি।